আগে পরীক্ষা করা হতো না, আমরা এখন পরীক্ষা করার ব্যবস্থা রেখেছি এবং একই সাথে আমরা বলছি শহরে এবং গ্রামে, পাহাড়ে এবং সমতলে, উপকূলে কিংবা উত্তরে আমাদেরকে একটা কাছাকাছি কোয়ালিটির সেবা বিন্যাস করতে হবে। বর্তমানে দেশের মাত্র 20% মোবাইল টাওয়ারে ফাইবারাইজেশন পৌঁছেছে। আমরা বলেছি আগামী 3 বছরের মধ্যে এটাকে 80% পৌঁছাতে হবে। শুধুমাত্র শহরে ভালো ক্যাপাসিটি দিয়ে গ্রামকে বঞ্চিত রাখার যে বৈষম্য, সেই বৈষম্য থেকে সরে এসে আমরা বলেছি সারা দেশে একটা কভারেজ লেয়ার রাখতে হবে এবং একাধিক ক্যাপাসিটি লেয়ার থাকতে হবে। আজকে আমরা মানসম্পন্ন সেবা পাচ্ছি না, তার কারণ আমাদের মোবাইল টাওয়ারগুলোর মধ্যে যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে আসলে অধিক সংখ্যক গ্রাহককে সেবা দান অসম্ভব। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি নামে পরিচিত আমাদের যে রেগুলেটরি নিয়ন্ত্রণ সংস্থা আছে, এই সংস্থার 26 ধরনের লাইসেন্স আছে। 26 ধরনের লাইসেন্সের মাধ্যমে প্রায় 2999টি প্রতিষ্ঠানকে কিংবা ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ অতিমাত্রায় মধ্যস্বত্বভোগী তৈরি করার জন্য বিগত যে পলিসি আইএলডিটিএস পলিসি আছে, সেই পলিসিকে অপব্যবহার করে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। এই বিশৃঙ্খলার মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে বিটিআরসির পক্ষে এই লাইসেন্সগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা, তাদেরকে মনিটরিং করা এবং একই সাথে মানসম্পন্ন সেবাদান কাজটা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছিল। আমরা যেটা করেছি যে ক্ষেত্রে টেলিযোগাযোগ লাইসেন্সিং স্টক যে উল্লম্ব ব্যবস্থা, হায়ারার্কিক্যাল লাইসেন্সিং যে পলিসি ছিল, সেই পলিসিটাকে মধ্যস্বত্বভোগী স্তরগুলোকে রিমুভ করে 3টা মাত্র স্তরে সীমাবদ্ধ করেছি। এর পাশাপাশি আমরা স্যাটেলাইট সংক্রান্ত যেই টেলিযোগাযোগ সেবা, যেটা সম্প্রতি আমাদের দেশে লঞ্চ করেছে, সেটার জন্য আরেকটি লাইসেন্স নিয়েছি। মোট 3+1 অর্থাৎ 4টা লাইসেন্সিং স্তর রেখেছি। আর বাদবাকি সবগুলো লাইসেন্সিংকে আমরা ডিরেগুলেট করে আমরা এনলিস্টমেন্টের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ এই যে নীতিমালাটা, এটা ব্যবসা বান্ধব। সেটা কিভাবে? ধরুন আগের লাইসেন্সিং ব্যবস্থায় যারা আইটিসি কিংবা আইআইজি বা আইজিডব্লিউ পর্যায়ে কাজ করত, তারা এখন একটা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করবে। অর্থাৎ সেখানে যারা আইটিসি করতো তারা এখন আইআইজি করতে পারবে, আইআইজি যারা করতো তারা আইটিসি করতে পারবে, যারা আইজিডব্লিউ করতো তারাও এই সবগুলো সেবা দিতে পারবে। অর্থাৎ আমরা এই ক্যাটাগরিটাকে বড় করে সেখানে প্রতিযোগিতার একটা পরিবেশ তৈরি করেছি। একইভাবে দ্বিতীয় স্তরে আমরা একটা ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার লেয়ার তৈরি করেছি। অর্থাৎ এই স্তরে অবকাঠামোগত যারা বিনিয়োগ করবে, যেমন ধরুন ফাইবার নেটওয়ার্ক, দেশব্যাপী যে ফাইবার নেটওয়ার্কটা আছে, যেমন ধরুন টাওয়ার ব্যবসা সেটা আছে, যেমন ধরুন ডেটা সেন্টার ইত্যাদি আছে। তো এর মধ্যে আমরা 2টা ক্যাটাগরি রেখেছি, একটা হচ্ছে টাওয়ার লাইসেন্স এবং ফাইবার লাইসেন্স। আগে যেটা ছিল, বর্তমান নীতিমালায় যারা এই মধ্যবর্তী স্তরে লাইসেন্স নেবেন তারা টাওয়ার কোম্পানিগুলো ফাইবার সম্প্রসারণ নেটওয়ার্ক করতে পারবে এবং ফাইবার নেটওয়ার্কগুলো টাওয়ার করতে পারবে। আর উভয়েই ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেস করতে পারবে। ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেসের জন্য আমাদের কোনো ধরনের লাইসেন্স লাগবে না। আমরা এটা ডিরেগুলেশনের মধ্যে রাখছি যাতে আমাদের ডিজিটাল ইকোনমির ভবিষ্যৎটা উন্মুক্ত হয়। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং টাওয়ার বিজনেসে নতুন নতুন অপারেটর আসবে এবং এই খাতটাকে প্রতিযোগিতামূলক করবে। একইভাবে পুরনো পলিসিতে কিছু নতুন টেকনোলজিকে আনা যাচ্ছিল না। এই প্রযুক্তিগুলোকে আনব্লক করার চেষ্টা করা হয়েছে নতুন পলিসিতে। যেমন ধরুন MVNO, আপনারা যারা বিদেশে যান তারা দেখবেন যে কয়েক ডজন সেলুলার মোবাইল সেবাদাতা কোম্পানি থাকে, কিন্তু বাংলাদেশে মাত্র 4টি আছে। যেহেতু MVNO আসেনি, সেজন্য সেলুলার সেবাদাতাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়নি। আমরা এই প্রতিযোগিতার বিষয়টাকে অ্যাড্রেস করেছি এই নতুন পলিসির মাধ্যমে। একই সাথে প্রাইভেট 5G, ভয়েস ওভার ওয়াইফাই কিংবা ওয়াইফাই 6, ওয়াইফাই 7 মতো প্রযুক্তিগুলো এই লাইসেন্সের হাত ধরে আসতে পারবে। আমরা মনে করি যে নতুন 3টা স্তর, এই স্তরের মধ্যে আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতা হবে এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের গ্রাহকরা ভয়েস কল এবং ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রতিযোগিতার মাধ্যমে কম মূল্যে সেবা পাবেন। আমরা এই পলিসিতে দ্বিতীয় যে বিষয়টি অ্যাড্রেস করছি সেটাকে আমরা বলছি সেবা মান, অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস। আমরা কিছুদিন আগে একটা নতুন কোয়ালিটি অফ সার্ভিসের নীতিমালা প্রকাশ করেছি, গাইডলাইন প্রকাশ করেছি। সেখানে অনেকগুলো কি পারফরমেন্স ইন্ডেক্স বা KPI দিয়েছি। এই KPIগুলোকে আমরা কয়েকটা স্তরে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ গ্রাহক মোবাইল নেটওয়ার্কে কত সহজে প্রবেশাধিকার পাবেন। একটা হচ্ছে রিটেইনেবিলিটি, আরেকটা হচ্ছে ইন্টিগ্রিটি। অর্থাৎ এই বিষয়গুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা কল সেট আপ করতে যাতে বেশি সময় না লাগে এবং তার কলটা সেট আপ হওয়ার পর সে যদি মুভ করে
যে কোনো ট্রান্সপোর্টেশনে, বাসে, ট্রাকে বা যে কোনোভাবে, তাহলে তার কলটা ডিসকানেক্ট হয়ে যাবে না এবং একই সাথে তার যে কানেকশানের কোয়ালিটি ভালো থাকবে। তো সেজন্য আমরা বলেছি যে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য কোয়ালিটিটা হচ্ছে 15 Mbps এবং মোবাইল সেলুলার ইন্টারনেটের জন্য এটা 10 Mbps। আগে মেজার করা হতো না, অর্থাৎ পরীক্ষা করা হতো না, আমরা এখন পরীক্ষা করার ব্যবস্থা রেখেছি এবং একই সাথে আমরা বলছি শহরে এবং গ্রামে, পাহাড়ে এবং সমতলে, উপকূলে কিংবা উত্তরে আমাদেরকে একটা কাছাকাছি কোয়ালিটির সেবা বিন্যাস করতে হবে। এবং এই নতুন পলিসিতে আমরা বলেছি যে বর্তমানে দেশের মাত্র 20% মোবাইল টাওয়ারে ফাইবারাইজেশন পৌঁছেছে। আমরা বলেছি আগামী 3 বছরের মধ্যে এটাকে 80% পৌঁছাতে হবে। এবং একই সাথে আমরা বলেছি সারা দেশে শুধুমাত্র শহরে ভালো ক্যাপাসিটি দিয়ে গ্রামকে বঞ্চিত রাখার যে বৈষম্য, সেই বৈষম্য থেকে সরে এসে আমরা বলেছি সারা দেশের একটা কভারেজ লেয়ার রাখতে হবে এবং একাধিক ক্যাপাসিটি লেয়ার থাকতে হবে। আজকে আমরা মানসম্পন্ন সেবা পাচ্ছি না, তার কারণ আমাদের মোবাইল টাওয়ারগুলোর মধ্যে যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে আসলে অধিক সংখ্যক গ্রাহককে সেবা দান অসম্ভব। আমরা নতুন পলিসিতে এই বিষয়টা অ্যাড্রেস করেছি। আর তৃতীয় বিষয়টা যে প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা দুটো বিষয় আলোচনা করেছি। আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে টেলিযোগাযোগ খাতের যেই শুল্ক ব্যবস্থাটা, এই ব্যবস্থাটায় আমরা বেশ উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক আহরণ করি। এখন যেহেতু কর জিডিপি অনুপাত অত্যন্ত নিম্ন এবং গত বছরে সেটা 0.8% কমেছে, সেজন্য আমরা চেয়েছি যে সরকারকে রেভিনিউ আর্নিংয়ে একটা মেজর শক না দিয়ে আমরা কিভাবে গ্রাহক পর্যায়ে ভয়েস এবং ডেটা, ইন্টারনেট এবং ভয়েস কলের দাম কমাতে পারবো। তখন আমরা যেই পথে হেঁটেছি সেটা হচ্ছে আমরা মধ্যস্বত্বভোগিতা কমিয়ে দেব এবং আমরা প্রতিযোগিতা বাড়াবো। আজকের যে পলিসি, এই পলিসির মতে আপনি যদি খুলনা শহরের একটি মোবাইল অপারেটর থেকে অন্য মোবাইল অপারেটরে একটা কল পাঠান, সেটা ভয়েস কল হোক কিংবা ইন্টারনেট কল হোক, তাহলে আপনাকে সেখানে এমন কিছু মধ্যস্বত্বভোগী ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা হাজার হাজার কোটি টাকা দিয়ে যে মোবাইল নেটওয়ার্কগুলো করা হয় সেখানে মাত্র 10 বা 20 কোটি টাকা দিয়ে কিছু সার্ভার বসিয়ে তারা সেখানে কল প্রতি 5 পয়সা করে কাউন্ট করে। এই 4 বা 5 পয়সার মধ্যে তার খরচ যেখানে 1% কম, সেখানে সে মাত্র 50% রেভিনিউ সরকারকে দিয়ে প্রায় শত শত কোটি টাকা সরিয়ে নিচ্ছে। তো এই ধরনের মধ্যস্বত্বভোগিতা সরে গেলে আমরা মনে করি একদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে এই বর্ধিত রাজস্ব আয় থেকে সরকার চাইলে ভয়েস এবং ডেটায় যে ডিউটি স্ট্রাকচার আছে সেটা কমাতে পারবে অথবা সাবসিডি দিতে পারবে। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের যেই অঞ্চলগুলো রিমোট এলাকা, যে আমাদের হাওর অঞ্চলগুলো, আমাদের উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু পার্বত্য অঞ্চলগুলো, সেগুলো সোশ্যাল অব্লিগেটরি ফান্ডের টাকায় আমরা সেখানে নেটওয়ার্ক সম্প্রসারণ করছি। আমি মনে করি নতুন যে পলিসি, এই পলিসিতে এই সোশ্যাল অব্লিগেটরি ফান্ড বা সামাজিক দায়বদ্ধতার যে তহবিল আছে, এই তহবিলের কার্যক্ষমতা আরও বাড়বে এবং একই সাথে আমরা আরও বেশি সাবসিডি দিয়ে কিংবা শুল্ক কমিয়ে আমরা কম খরচে ভয়েস এবং ডেটার মানসম্পন্ন যে অবকাঠামো সেটা নিশ্চিত করতে পারবো। আমরা নতুন পলিসিতে মালিকানার কথা বলেছি, বিদেশি মালিকানা কিছুটা কমিয়ে এনেছি। এখন আপনারা জানেন যে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে শতভাগ মালিকানা সম্ভব, আমরা সেখানে এটাকে 85%তে সীমাবদ্ধ করেছি এবং আমরা বলেছি যে আগামী 3 বছরের গ্রেস পিরিয়ড দিয়েছি। আগামী 3 বছরের মধ্যে মোবাইল কোম্পানিগুলো যাদের অন্তত 15% শেয়ার বাজারে উন্মুক্ত করে, তবে তাদের উপর যদি চাপ না হয় সেজন্য আমরা বলেছি যে এই বিষয়টা আমাদের দেশের যে ইকোনমিক সক্ষমতা আছে, আমাদের শেয়ার বাজারে যে সক্ষমতা বা অন্যান্য ইকুইটি মার্কেটে যে শেয়ার সক্ষমতা আছে, সেই সক্ষমতার স্টাডির ভিত্তিতে নির্ধারণ হবে। আমরা এই পলিসিতে কারো লাইসেন্স কেড়ে নেব না, বরং প্রত্যেকটি লাইসেন্সেই তার যে মেয়াদ দেওয়া হয়েছে সেই মেয়াদ পর্যন্ত অপারেট করতে পারবে। আমরা বলেছি যে এই লাইসেন্সের 3টে স্তর থাকবে। প্রথম স্তরটা আমরা শেষ করেছি, আমরা আজ থেকে দ্বিতীয় স্তরে এসেছি। এই দ্বিতীয় স্তরে আমরা একটা মাইগ্রেশন ফেজের মধ্য দিয়ে যাব। এখানে নতুন লাইসেন্স যারা বিনিয়োগ করে আসতে চান তারা এখানে নতুন লাইসেন্স নেবেন, আর যারা পুরনো আছেন তারা চাইলে যে কোনো সময় বিটিআরসিতে আবেদন করে নতুন লাইসেন্সিংয়ের মাধ্যমে এই নতুন স্তরে রূপান্তর হতে পারবেন। এবং তৃতীয় স্টেজে আমরা বলছি যে 2027 সালের মাঝামাঝিতে আমরা ফাইনাল স্টেজটা শুরু করতে চাই। এর মধ্যে আমরা বিদ্যমান যারা লাইসেন্স প্রাপ্ত আছেন তাদেরকে মাইগ্রেট করে নতুন লাইসেন্সিং পলিসিতে নিয়ে যেতে চাই। সর্বশেষ আমরা এই সার্বিক পলিসির মাধ্যমে আপনারা জানেন অতীতে টেলিযোগাযোগ খাতে বেশ কিছু মনোপলি তৈরি হয়েছিল। একটা গ্রুপ সবগুলো লেয়ারের সব লাইসেন্সে অপারেট করছিল।
নতুন লাইসেন্সের পলিসির মাধ্যমে এই দৌরাত্ম্য, এই যে মনোপলি এবং এই যে মাফিয়া তন্ত্র, এটা সমাধান হবে বলে আমি আশা প্রকাশ করি। কারণ হচ্ছে আমরা 3টা স্তরের মধ্যে একটা সীমাবদ্ধতা টেনেছি যে এক স্তর অন্য স্তরে অপারেট করতে পারবে না এবং সর্বোচ্চ একটি মাত্র স্তরে অপারেট করতে হবে। আর যদি অন্য স্তরে অপারেট করতে হয় তাহলে ওই কোম্পানিকে সম্পূর্ণভাবে নতুন এফডিআই নিয়ে এসে বিনিয়োগ করতে পারবে। এসএমইর জন্য ডিরেগুলেশন মানে যৌক্তিক বিষয়, অর্থাৎ আমরা যত বেশি ডিরেগুলেশন করব এসএমইর জন্য তত বেশি সহায়ক হবে। আমরা এখানে যেটা করেছি যে এসএমই বান্ধব পলিসি করার জন্য আমরা বলেছি যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে যারা আইএসপি লেভেলে বিজনেস করতে চান আমরা তাদেরকে একটা লাইট রেগুলেশন এনেছি, অর্থাৎ লাইট একটা লাইসেন্স। তাদেরকে ন্যাশনাল পর্যায়ে যেই ফি এবং যেই শর্ত, এই শর্ত তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে না। অর্থাৎ এই নতুন পলিসি আগের চেয়ে অনেক বেশি এসএমই বান্ধব। আমরা আসলে এটাও চাইনি, আমরা চেয়েছিলাম যে সম্পূর্ণভাবে ডিরেগুলেট করে দিতে, যাতে করে আমাদের আঞ্চলিক যে উদ্যোক্তারা আছে তারা শুধুমাত্র একটা রেজিস্ট্রেশন করেই এই আইএসপি লাইসেন্সটা করতে পারবে। যেমন ধরুন লালমনিরহাটে বা কুড়িগ্রামের একটা খামারে 20,000 গরু আছে, উনি আইওটি দিয়ে ওনার গরুগুলোকে ট্র্যাক করতে চায়। আমরা চেয়েছিলাম তাকে আমরা একটা আইএসপি লাইসেন্স দিয়ে দিব, সে মানে ডিরেগুলেটেড লাইসেন্স দিয়ে দেবে শুধুমাত্র রেজিস্ট্রেশনের সাপেক্ষে। কিন্তু ওনাদের পক্ষ থেকে একটা আপত্তি এসেছিল, আপত্তির কারণে আমরা এটা পুরোপুরি ডিরেগুলেট করতে পারিনি। সেটা হচ্ছে ওনারা বলছেন ওনাদেরকে যদি বিটিআরসি থেকে কোনো ধরনের লাইসেন্স না দেওয়া হয় তাহলে ওনারা ব্যাংক ঋণ সহ বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস পেতে তাদের অসুবিধার সম্মুখীন হবে। তো সেই জন্য পরবর্তীতে আমরা আবার তাদেরকে লাইসেন্সের মধ্য দিয়ে নিয়ে এসেছি। আশা করি উত্তরটা পেয়েছেন। আর দ্বিতীয় যে বিষয়টা, বিদেশিদের যে বিনিয়োগের কথা বলেছেন, সেটা কোনো ধরনের অ্যাম্বিগুইটি তৈরি হবে না। আমরা যদি ভারত বা পাকিস্তানে দেখি, আমরা তাদের সরকারি যে মোবাইল অপারেটরগুলো আছে সেখানে তারা লিডিং শেয়ার হোল্ডিং করছে, কিন্তু বাংলাদেশে বিভিন্ন কারণে আমাদের বিদেশিদের মালিকানা প্রায় শতভাগ রয়ে গেছে এখন একটা কোম্পানিতে। একটা কোম্পানিতে প্রায় 30%, একটা কোম্পানিতে 10% রয়ে গেছে। সুতরাং আমরা মনে করি যদি 15% বিদেশি মালিকানার শর্ত দেওয়া হয় তাহলে সেটা আসলে তাদের বর্তমান পজিশনের কাছাকাছি। আমরা জাস্ট তাদেরকে এনকারেজ করছি। তবে লাইসেন্স আমরা বলেছি যদি কোনো দেশের সাথে ডব্লিউটিও কিংবা গ্যাস চুক্তির অনুকূলে কোনো দ্বিপাক্ষিক চুক্তি থেকে থাকে তাহলে আমরা সেই চুক্তিকে রেসপেক্ট করব এবং একই সাথে আমরা শেয়ার হোল্ডিংটাকে গ্রেস পিরিয়ড দিয়ে আমরা বলেছি সেটা আমরা স্থানীয় ইকোনমির উপযোগিতার ভিত্তিতে আমরা এটা নির্ধারণ করব। নতুন লাইসেন্স পলিসিতে A2P আন্তর্জাতিক SMS গেটওয়ের বিষয়টি অ্যাড্রেস করতে করা হয়েছে। যারা সম্ভাব্য বিনিয়োগকারী তারা চাইলে আন্তর্জাতিক আমাদের যে লাইসেন্স লেয়ারটা আছে ICSP, সেখানে ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার, ওই ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার যে লেয়ারটা আছে সেখানে তারা লাইসেন্স নিয়ে তারা এই ব্যবসাটা করতে পারবেন। স্টারলিংকের বিষয়ে HS কোড সংক্রান্ত একটা জটিলতা ছিল, সেটা আমরা সমাধান করেছি। আমি আশা করি আপনি যে বিষয়টা বলেছেন সেটা অলরেডি সমাধান হয়ে গেছে। আর কতগুলো বিক্রি হয়েছে এটা আসলে আমরা জানি না, স্টারলিংক জানে। এটা একটা ব্যবসায়িক উত্তর, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। আর দাম কমানোর ব্যাপারে আমরা আসলে যেহেতু এটা বেসরকারি খাত সেজন্য আমরা তাদেরকে একটা প্রাইস প্ল্যান তাদেরকে দিয়েছি যেটা অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে। আর এর বাইরে আমরা তাদের সাথে বাণিজ্যিকভাবে কোনো ধরনের প্রাইস নেগোসিয়েশন করছি না। তবে আমরা যেটা করছি আমাদের দেশের দুর্গম অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া যায়, যেমন পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করছি। আমরা একটা লোকেশন ডিস্ট্রিবিউশন পাই জেলাভিত্তিক, ঠিক আছে। সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সব জেলা থেকেই স্টারলিংকের জন্য আবেদন আসছে। সুতরাং এটা পুরো দেশেই এটা সমভাবে আবেদন করছে। ডেফিনেটলি মেট্রোপলিটন এলাকায় কিছুটা বেশি। আমরা পার্বত্য চট্টগ্রাম সহ সিলেট, রাজশাহী, খুলনা সব বিভাগেই আমরা দেখেছি যে মানুষ এটা কিনছে। আর উদ্যোক্তা বিষয়ক যে বিষয়টা সেটা অবশ্যই সত্য কথা বলেছেন যে স্টারলিংক একই সাথে আমাদের যে বৃহৎ ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং একই সাথে SME যারা আছে, যারা কোলোকেশন ফ্যাসিলিটি নিয়ে 8-10 বন্ধুবান্ধব বা ছোটো ছোটো উদ্যোক্তা এক জায়গায় কাজ করে, তারা এই ধরনের একটা ডিশ নিয়ে তারা নিজেদের মধ্যে ইন্টারনেটটা শেয়ার করতে পারে। এবং এই ধরনের ঘটনা অলরেডি আমরা গণমাধ্যমেও দেখেছি যে এই ধরনের যে উদ্যোক্তা বান্ধব যে এই ডিপ্লয়মেন্ট এটা হয়েছে। প্রাইস প্ল্যানটা টেলিকম পলিসির অন্তর্ভুক্ত না। প্রাইস প্ল্যান বিটিআরসি রেগুলারলি রিভিজিট করে। আমরা যতটা জানি বিটিআরসি এই মুহূর্তে নতুন প্রাইস প্ল্যান নিয়ে কাজ করছে এবং সেটা দ্রুতই চলে আসবে। আর টেলিটকের বিষয়ে নিশ্চয়ই আমাদের সুনির্দিষ্ট প্ল্যান আছে, আমরা টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে যাচ্ছি। এখানে আগে একটা ভয়েস কল করার জন্য অন্তত 6টা
থেকে 7টা, কোথাও কোথাও 7টা স্তর ভেদ করে যেতে হতো। তো এখন আমরা বলছি যে নতুন কাঠামোতে আমার 3টা স্তর আছে, তো সুতরাং সেখান থেকে 2টা স্তর চলে যাবে। ওই 2টা স্তর যেই রেভিনিউটা কালেক্ট করতো, যে টোলটা কালেক্ট করতো, সেই টোলটা এখন থাকবে না। সুতরাং আমরা মনে করছি এই টোলটা হয় আমরা সরকারকে দিতে পারবো, অথবা সরকার চাইলে এটা ডিসকাউন্ট হিসাবে দিতে পারবে গ্রাহকদেরকে। সেভাবে আমরা গ্রাহক সেবার মানে দামটা কমিয়ে আনতে পারবো। আরেকটা হচ্ছে, যেহেতু আগে 6টা স্তর থাকতো বা 7টা স্তর থাকতো ভয়েস এবং ডেটা উভয় কলে, তাহলে ওখানকার যে ব্যবসায়ীরা এখন অনেক বড় একটা পরিসরে ব্যবসা করতে পারবে। যেমন ফাইবার টাওয়ার করতে পারবে, টাওয়ার কোম্পানি ফাইবার করতে পারবে। এখানে ব্যবসায়ীদের টোটাল অপারেটরের সংখ্যা বেড়ে যাবে 2টা ক্ষেত্রেই। তাহলে সেখানে একটা প্রতিযোগিতা তৈরি হবে, প্রতিযোগিতার কারণে আমাদের দামটা কমে আসবে। আর রেগুলেশন একটু কঠিন ছিল বিটিআরসির জন্য, কারণ আপনি যদি 7টা লেয়ারে করেন এনলিস্টমেন্ট এবং অন্যান্য লাইট লাইসেন্স সহ, যদি 26টা লেয়ারে, তখন আপনার সক্ষমতা, যন্ত্রপাতি, ল্যাব সব কিছুর উপর একটা চাপ পড়ে। তো সেই চাপটা থেকে বিটিআরসি সরে আসতে পারবে আর কি। এখন আমরা এই পলিসিতে আমরা বলছি যে বিটিআরসির জন্য আমরা নতুন ধরনের কারিগরি সক্ষমতা কিভাবে তৈরি করা যায়, মানে নেটওয়ার্ক মনিটরিং ফ্যাসিলিটি কিভাবে তৈরি করা যায়, বা বেঞ্চমার্কের জন্য দরকারি যন্ত্রপাতি কিভাবে করা যায়, সেগুলো আমরা কিনবো। তো তাহলে যেটা হবে, এই পলিসি প্লাস আমাদের যে সেবা মান সংক্রান্ত যে আমরা নীতিমালাটা করেছি, সেটা যোগসাজশে আমি মনে করি যে নতুন নীতিমালার মাধ্যমে গ্রাহকটা কম দামে ভালো মানের সেবা পাবে। নগদের বিষয়টা একেবারে এলিমেন্টারি, বিডা বিনিয়োগকারী খুঁজছে, তো এটা ইম্যাচিওর। এটা ম্যাচিওর হলে আমি আশা করি আমাদের যে বিডার প্রতিনিধি আছেন এবং আমাদের বিডার চেয়ারম্যান এটা ব্যাখ্যা করবেন। তো সুতরাং সেই বিষয়ে আমাদের আলাপ না করাই ভালো। আর মেয়াদের বিষয়টা হচ্ছে, আসলে এটা একটা প্রতিযোগিতামূলক বিষয়। আমরা মার্কেটকে পুরোপুরি ডিকটেট করতে পারি না, এটা একটা মুক্তবাজার অর্থনীতি। বিটিআরসি থেকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়, প্রাইস প্ল্যান দিয়ে দেওয়া হয়। ওই প্রাইস প্ল্যানের অনুসারে অপারেটররা নিজেদের মতো করে প্রাইস প্ল্যান ঠিক করে। তো আমরা একটা নতুন প্রাইস প্ল্যান নিয়ে আসছি, সেখানে নিশ্চয়ই এই বিষয়গুলো কোনটা কীভাবে অ্যাড্রেস বিষয় নিয়ে। তারপরেও দিন শেষে ডেটা বিক্রি, ডেটার মেয়াদ বিক্রি, এটা একটা প্রতিযোগিতামূলক বাজার। এখানে সরকারের নিয়ন্ত্রণ কিংবা সরকারের ইন্টারভেনশন মার্কেট কিভাবে নেবে, সেটার একাডেমিক স্টাডি হওয়া চাই। এই পলিসিটা উপদেষ্টা পরিষদে 2 মাস আগে উঠেছিল। তো তারপরে উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ অনেক প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের সাপেক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা একটা কমিটি করে দিয়েছেন। সেই কমিটি আবার সবার কথা শুনেছে। বিভিন্ন অপারেটররা যারা এনটিটিএন পর্যায়ে আছেন, আইআইজি কিংবা আইসিএক্স থেকে শুরু করে মোবাইল অপারেটর যারা আছেন, তারা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে ফর্মালি চিঠি দিয়েছেন। জিএসএমএ থেকে ফর্মালি স্যারের কাছে চিঠি দিয়েছে। আমরা স্যার তাদের সাথে বসেছেন, কমিটির মিটিংও হয়েছে। সেই সাপেক্ষে সেখানে যে রেজলিউশনগুলো আছে, সেই রেজলিউশনগুলো আমরা উপস্থাপন করেছি। আমরা একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ও প্রতিবেদন দাখিল করেছি ক্যাবিনেটে, এবং একই সাথে আমরা এই সব কনসালটেশনের পরে আমরা আগের যে পলিসি যেটা আমরা উঠিয়েছিলাম, যেটা ড্রাফট উঠিয়েছিলাম, সেটার উপরে আমরা 10 ধরনের পরিবর্তন এনেছি। এই পরিবর্তনগুলো আমরা উপদেষ্টা পরিষদে উঠিয়েছি। তো সেখানে প্রধানতম বিষয়টা হচ্ছে বিদেশি মালিকানার শেয়ারিংয়ের ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনার উপর একটা স্টাডির বিষয় আসছে। সেখানে গ্রেস পিরিয়ড ছিল 2 বছরের, সেটাকে 3 বছর করা হয়েছে। ফাইবারাইজেশনের টার্গেটটাকে 2 বছর থেকে 3 বছরে নেওয়া হয়েছে 80%। এবং এই যে কন্টিনিউয়াস লেয়ারের যে বিষয়টা আছে, কাভারেজ লেয়ার এবং ক্যাপাসিটি লেয়ার, সেটাও 2 বছর থেকে 3 বছরে করা হয়েছে। এবং একই সাথে এখানে এসএমইদের জন্য একটা নতুন সেকশন করা হয়েছে, যাতে আইনটা এসএমই বান্ধব হয়। এখানে যাদের লাইসেন্সগুলো ডিসকন্টিনিউ হবে, তার জন্য একটা ধারা যোগ হয়েছে, যেখানে বলা হয়েছে যে তারা চাইলে নতুন বিনিয়োগের মাধ্যমে নতুন লাইসেন্স স্তরে লাইসেন্স কিনে তারা ব্যবসা করতে পারবেন। ফ্রিল্যান্সার থেকে আইসিটি থেকে আমরা একটা কমিটি করেছি। এই কমিটি পত্রপত্রিকার যে রিপোর্টগুলো এসেছে, যে একটা সিন্ডিকেটের মাধ্যমে একটা সার্টিফিকেশন দেয়, সেই সার্টিফিকেশন না হলে ব্যাংকে ফ্রিল্যান্সাররা অ্যাকাউন্ট খুলতে পারে না। তো সেই বিষয়টা আমরা বন্ধ করে দিয়েছি ইতিমধ্যেই। বন্ধ করে আমরা একটা ডিজিটাল রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন করছি, যেই রেজিস্ট্রেশনের সাপেক্ষে ব্যাংকগুলো আমাদের ফ্রিল্যান্সারদেরকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার পারমিশন দিবে। তো এই বিষয়টা আমরা দ্রুতই আপনাদেরকে সুখবর দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। ইতিমধ্যে আগের যে কোম্পানিটার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তারা যে অতিরিক্ত টাকা নিত বা ঘুরাতো, সেই কোম্পানিটার সাথে আমরা চুক্তি বাতিল করেছি।
ইতিমধ্যে আমরা একটা কনসালটেশন করেছি, আর হচ্ছে বাক্যর সাথে কিছু বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশন কিছু ফ্রিল্যান্সার লিডারদেরকে নিয়ে আসছিল। তো আমরা আরেকটা কনসালটেশন করতে চাই, যেখানে নেতৃত্ব দিবে আমাদের শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ, উনি একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন ফ্রিল্যান্সার। ওনাকে নিয়ে আমরা আরেকটা কনসালটেশনে যাব, তারপরে আমরা এই বিষয়টা কিভাবে সামনে এগিয়ে নিতে হবে সেটার উপর আমরা সিদ্ধান্ত নিব, এটার উপরে আমরা একটা পলিসি প্রণয়ন করব। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা আমরা যেটা ভাবছি যে দেশের এডটেক অনেকগুলো কোম্পানি আছে এবং ফ্রিল্যান্সার আছে। আমরা বিটিআরসির মাধ্যমে এরকম একটা ন্যারেটিভ উঠানোর চেষ্টা করছি, যাতে এই দুইটা সেক্টরে ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সেবা প্রদানকারীরা কিছুটা ডিসকাউন্টেড রেট অফার করেন। এটা নিয়ে আমরা ভাবছি, যাতে আমাদের মোবাইল ইন্টারনেটটা স্কুল এবং লার্নিং ফ্রেন্ডলি বা ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি হন। তো এটা আমরা ভাবছি, এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ।